সারেন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, সারেন সারেন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুঝে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ঢেকে উঠল। পলাশ ভাই। পলাশ পেছনে ফেরে। হুম। সারেন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট। আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসল। চুপচাপ গিলে চা আপাতত, পরে বাঘ দিব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই সারেন ওরে, ছাড়তে বলতেছি আমি। উচ্চ লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল। স্যার, ছাড়তে বলতেছি না, স্যার। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের ওপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল। জয়, আমি জানি তুই খ্যাফা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস। আমি কি তুই জানিস? কিন্তু এখন এই রকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুঁশ আছে? একটা মা গিরে ছাড়াইতে তুই কেমন কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেইটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছে হইছে আপনি ধরবেন, ধরবেন, এরপর যা মন চায় করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসুলুটলি আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভিতরে কেমন জানি শুয়োর নাচতেছে ভাই, মন চাচ্ছে সবগুলারে একদম ছিঁড়ে ফেলি। আপনার ইচ্ছে হইছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এটা আপনি শুনতেছেন না, এইটা সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশে তখন ঘন অন্ধকারে কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিঁচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কান সহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেই সব স্থানে। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করছিল, তখন কেমন লাগছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখ মুখ আলোতে জলজল করে উঠল। মুখে সেই প্যাঁচপ্যাঁচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কুলুষিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সব সময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশু দিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝহারের মতো যদি 2000ও উপস্থিত থাকে, আমি জয় আমির 1,000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন নাকি 900রা ওদের জানাজায় উপস্থিত হবেন, গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত উঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক থাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটাকে মুছে আরো সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে,
সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পরে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়। কিন্তু এখন ওঠো জলদি, হাজার হোক আমি একা। পিস্তলেও যদ্দূর সম্ভব বড় জোর 2টা বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো দ্রুত, ওঠো। আমি সাহায্য করবো তোমার বাপরে উঠাইতে। বিল্ডিং থেকে বেরিয়ে এলো ওরা। তখন ঈশার আজান পড়েছে চারিদিকে। কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, ঠান্ডায় অন্তু থরথর করে কাঁপছিল, কিন্তু চেহারা উদ্দীপনাহীন। ক্ষতবিক্ষত আমজাদ সাহেবের অবচেতন বিশাল দেহটা বহন করা মানসিকভাবে ক্ষতবিক্ষত অন্তুর পক্ষে অসম্ভব। আমজাদ সাহেব এখন পুরোপুরি অবচেতন। সিঁড়ি দিয়ে যখন ওনাকে নামাচ্ছিল জয় বলল, এইখানে নিয়ে আসার অল্পক্ষণ আগেই ড্রাগ দেওয়া হয়েছে হয়তো। অন্তু তাকালো না, তার ভয় হচ্ছে। জয় এখন তাকে কোথায় নিয়ে যাবে? সে এক কুকুরের কাছ থেকে ছাড়া পেয়ে আর এক নেকড়ের সাথে পথ চলছে না তো। অন্তু শুধু চোখের সামনে ভাসছে জয়ের চোখে সেই লুলুর দৃষ্টি যখন তার পর্দা হাঁটানো হচ্ছিল। কি বিশ্রী আগ্রহ নিয়ে চেয়েছিল জয় আমির। জয় যখন আমজাদ সাহেবকে তুলে নিয়ে বেরিয়ে আসছিল, পলাশ কিছু বলেনি। হয়তো পিস্তল অথবা জয়ের খ্যাপা স্বরের স্বভাবের জন্য বলেনি তৎক্ষণাৎ কিছু, অথবা রহস্য। জয়ের জানা নেই পলাশ শিকার ছিনিয়ে নেওয়ার প্রেক্ষিতে পলাশ কী করতে পারে পরিবর্তিতে। সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার ছিল। একবার পা ফসকালে 3 জনের ঘাড়ের শিরা ছিঁড়ে মরার চান্স ছিল। জয় আমজাদ সাহেবকে নিজের লম্বাটে শরীরের সাথে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ অন করে অন্তুর হাতে দিয়ে বলেছিল, ধরো এটা। অন্তুর বুকের ধরফরানি তখনও থামেনি, আর না ঘেন্নার আগুন নিভেছে। তবু সে যান্ত্রিক হাতে ধরল ফোনটা। গোটা ঘটনার হিসেব মিলছে না। তার মনে হচ্ছে এখানে যা দেখা গেছে তার চেয়ে বেশি অদৃশ্যমান ঘাপলা ঘটনাটিতে ভরপুর। অন্তুর আব্বুর একটা বাহু আগলে ধরে হাঁটছিল। আমজাদ সাহেব অচেতন, ব্যথা বোধহয় টের পাচ্ছেন না, কিন্তু অন্তুর বুকের ব্যথা উপশমের ওষুধ কোথায়? এই বিদারক ঘা কি জীবনে ভরাট হবে? জয়ের হুট করে তার মাথায় এলো, সে এসব করছে কেন? ননসেন্স কাজকর্ম সব। সে যুব সেবক হিসেবে এসব করতেই পারে, তবে সেটা খেয়াল মতো। তাই বলে আর্মিনের বাপের সাহায্য? একবার তীব্র ঘৃণার চোখে দেখলো আর্মিনকে। চোখ দুটো আক্রোশে জল জল করে উঠল। অন্তু টের পেল ঠান্ডায় অথবা আতঙ্কে তার হাত এবং হাঁটু বিশেষত খুব বাজেভাবে কাঁপছে। শরীরের চাদরটা ওখানেই ধস্তাধস্তিতে পড়ে গিয়েছিল। এখন এক টুকরো ওড়না আছে বুকে, মাথায় কিছু নেই। সে অল্প একটু ওড়না তুলে মাথায় রাখলো। অভ্যাসবশত যেই মুখটা আবৃত করার জন্য আপনা আপনি হাতের ওড়না মুখে উঠে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে হাত নামিয়ে ফিক করে হেসে ফেলল। চোখে এসে পানি জমল একদলা। ভেতরের যন্ত্রণার ধিক্কার দিল ওকে। বোকা মেয়ে, তুই তো জবাই হয়েই গিয়েছিস। তোর আর কিছু বাকি আছে? মুখ ঢেকে এখন আর নাটক না করলেই নয়। যা সংরক্ষিত রাখতে হয় তা শতভাগ অক্ষত রাখতে হয়। সেখান থেকে এক রত্তি দানা খসলে পুরো সংরক্ষণের মান হারায়, সেটা অসংরক্ষিত হয়ে ওঠে। এই আবরণ খোলার পর তা দর্শনে কতগুলো পুরুষ মজা লুটেছে। নাটক না করে সামনে হাঁট। 22 বছরের এই সংরক্ষণের খোলসে আজ ইঁদুর ঢুকেছে। তাও সেই ইঁদুর তাড়িয়েছে কে জানিস? আরেকটা পশু, যে তোকে ধরলে হয়তো শুধু তোর সম্ভ্রমই নয়, বোধহয় গোটা তোকে খাবলে খেয়ে ফেলবে। বাঁশের ঝাড়টার দিকে তাকিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিল মুস্তাকিন সিগারেটে। সামনে চোখ যেতেই মনে হলো অন্তু আসছে। একা নয় সে, তার পাশে আরও 2টা পুরুষ অবয়ব। চট করে হোলস্টারে হাত গেল, পিস্তলটা বের করেই তাক করে ধরল। জয় হেসে উঠল। আরে আরে, মুস্তাকিন সাহেব যে। হাসি থামিয়ে মিছিমিছি গম্ভীর হলো। ভেতরে যাননি কেন? আর একটু হইলেই খানিক পর 3টা লাশ উদ্ধার করতে হইতো আপনার। আমাদের কথা নাই বা ভাবলেন, অন্তত লেডিস। এই পরিস্থিতিতেও এমন নোংরা মশকরা? অবশ্য জয়ের কাছে আশা করাই যায়। অন্তুর দিকে তাকিয়ে মুস্তাকিনের মুখ কালো হয়ে এলো। এর পর মুহূর্তেই দ্রুত আমজাদ সাহেবকে আগলে নিল জয়ের কাছ থেকে। অন্তুর মুখটা মুস্তাকিন প্রথমবার দেখল। ক্ষণকাল চোখ ফেরালো না। জয় সিগারেট ধরিয়ে এক পাশে গিয়ে দাঁড়ালো। আমজাদ সাহেবের নড়বড়ে দেহটা 2জন কনস্টেবলের ভর দিয়ে শরীরে থাকা চাদরটা খুলে অন্তুর দিকে এগিয়ে দিল। অন্তু যন্ত্রের মতো হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। মুস্তাকিন প্রায় রুষ্ট কণ্ঠে বলল,
মুখ ঢেকে নিন। অন্তু, ওখানে কি হয়েছিল পরে শুনছি। অধিকার বোধ অথবা কর্তব্য যাই হোক ছিল মুস্তাকিনের স্বরে। জয় মুস্তাকিনকে বলল, তো জান তাইলে আমার গাড়ি আসবে, ভিআইপি লোক তো। চোখ মারল কথা শেষে। মুস্তাকিন হাসল। খুব শীঘ্রই দেখা হবে। জয় মাতালের মতো কাঁধ তোলালো। ওরা চলে যেতেই জয় পেছনে তাকায়। পুরনো দুতলার রুফটপ থেকে পলাশের জলজলে চোখ দুটো যেন জয়কেই দেখছিল। পুরো দলসহ দাঁড়িয়ে দেখছে এদিকের কাণ্ড। আমজাদ সাহেবকে একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হলো। সেই লোক পাঠিয়েছে রাবেয়াকে আনতে। রাত 10টা বাজবে। অন্তু বসেছিল বেঞ্চের ওপর। বেশ কিছুক্ষণ নির্লজ্জের মতো দেখলো মুস্তাকিন মেয়েটাকে। আসলেই যা সহজে পাওয়া যায় না তা হুট করে পেলে মানুষের আগ্রহও পেয়ে বসে। মুস্তাকিনও রেহাই পেল না সেই আগ্রহ থেকে। অন্তুকে দেখা যায় না, হাত যাচ্ছে, যদিও বিষয়টা মুস্তাকিনের ভালো লাগছিল না। ধীরে হেঁটে এসে অন্তুর পাশে বসল। রক্ত শুষে বেরিয়ে গেলে মানুষের মুখের বর্ণ বোধ হয় অন্তুর মতো হয়। প্রাণ নেই মুখে, উদ্দীপনার বড্ড অভাব। হাঁটুর ওপরে 2 হাত একত্র করে থুতনিতে ঠিকই আনমনে চেয়ে আছে। অন্তুর দেহ সেখানে বসা ছিল, তার নজর ছিল না এই জগতের কোথাও। প্রথমে কিছু বছর অন্তিকের অস্বাভাবিক হয়ে যাওয়া, তারপর সেদিন তার নিখোঁজ হওয়া, এরপর আব্বুর, এরপর অন্তুকে ডাকা, বাকিটা আরও ঘোলাটে। জয়ের আচরণ আরও রহস্যও বাড়িয়ে দিচ্ছে। হিসেবটাকে সাধারণভাবে সমাধান করা যাচ্ছে না, কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। স্যারকে ওরা কেন নিয়ে গিয়েছিল? মুস্তাকিন ঝুঁকে বহল মেঝের দিকে। কথা বলতে ইচ্ছে করছে না। এক রুখার মতো বলে উঠল মুস্তাকিন। আপনার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে ইচ্ছে করছে না আমার। বলুন। অন্তু সেই নিস্তেজ স্বরে কিছুক্ষণ পর বলল, ইচ্ছে দুজনে দুটো, কারটাকে প্রাধান্য দেব? আমারটা কি? এ পর্যায়ে জেদি লাগলো মুস্তাকিনকে। জোর করছেন? চোখ তুলে তাকালো অন্তু। মুস্তাকিন চমকে উঠল। ভয়ানক সেই চোখ, লাল টকটকে, এক ধরনের জেদ ও যন্ত্রণার সংমিশ্রণে ভরপুর। যা ভাববেন তাই। কি হয়েছিল ওখানে? একটু থেমে অপরাধীর মতো বলল, আমার উচিত হয়নি সময় 1 ঘন্টা দেওয়া। আমি ভাবছিলাম সাধারণ কিডন্যাপিং কেস। গিয়ে কি করতেন? কিছুই করার ছিল না বলে মনে হয় আপনার? এই হাতে মার্ডারও করেছি। ম্যাডাম যখন উপর মহল থেকে ঘুষ খেয়ে আমাকে অর্ডার করা হয়েছে প্রমাণ নষ্ট করে আসামি ছেড়ে দিতে, রাতের অন্ধকারে লাশ বানিয়ে ছেড়ে দিয়েছি আসামিদের। সিনিয়রদের কথা অমান্য করিনি। মুস্তাকিনের কথাবার্তা উগ্র লাগছিল শুনতে। সেই চেনা ভদ্রলোককে ফুঁড়ে বেরিয়ে আসছে এক গোপন বিপ্লবী সত্তা। অন্তু কথা বলল না। তার নিজের কথা ভাবার অবকাশই নেই মস্তিষ্কে। সবটুকু জায়গা ভিড়ে আছে আব্বুর কানে সেই সিগারেটে পোড়া ক্ষত। ছুটে পালাতে ইচ্ছে করছিল কোনো দিকে। এই নোংরা দেহ কুলুষিত জীবনকে ফেলে নির্জন জনমানব শূন্যের দিকটা তাকে ডাকছিল। চোখের সম্মুখটা অন্ধকার হয়ে এলো যখন, তখন ওপার থেকে আমজাদ সাহেব ডাকছেন। ওই তো আমজাদ সাহেব দাঁড়িয়ে আছেন। আরে পরনের সাদা ধবধবে পাঞ্জাবি, এত অভিজাত লাগছে আব্বুকে দেখতে। অন্তু ছুটে যায় আব্বুর দিকে। আব্বুর ডান হাতে তর্জনী আঙুলটা চেপে ধরে। তারা হেঁটে যাচ্ছে, যাচ্ছেই যাচ্ছে, তারা চলছে। আর আসছে না দৃশ্যটা। সবটা অন্ধকার, রাত হয়ে গেছে। এই তো সবে বসন্তের বিকেল ছিল, এত তাড়াতাড়ি রাত নামলো, সব ফুরিয়ে গেল। মুস্তাকিন চমকে উঠল। ধপ করে পড়ে গেছে অন্তুর শরীরটা বেঞ্চি থেকে উপর হয়ে। ওকে ধরে উল্টাতেই মুস্তাকিন থমকালো। অন্তুর নাক বেয়ে রক্তের প্রবাহ নেমেছে। ঠোঁটের কাছে দাঁত আটকে আছে। দাঁত ছাড়লে নিশ্চিত ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসবে। ডাক্তার পালস রেট চেক করতেই কবজি ধরে বললেন, মুস্তাকিন জবাব দিল না। কে হয় অন্তু ওর জানে না ওর। অন্তুকে জানানো হলো না মুস্তাকিনের। আখের কেসটা হাতে নেওয়ার পর পলাশি তাকে হুমকি দেওয়া চিরকুটে পাঠিয়েছিল। ফোন কলে বাজে ভাষায় গালি দিয়েছিল, খুন করার ধমকি দিয়েছিল। আখের রেপ এবং মার্ডারের সাথে অতপ্রতভাবে জড়িত পলাশ। তবে সে একা নয়, আরও কেউ বা কারা আছে এখানে। মেয়েটা আপনার স্যারের মেয়ে, তাই তো? মুস্তাকিন মৃদু মাথা নাড়ল। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন,
দেখুন অফিসার, আপনি নিজেই যেখানে উপস্থিত সেখানে পুলিশ কেসে যাবার আগে আপনার সাথে আলাপ করে নিচ্ছি। মেয়েটার কথায় পরে আসছি। ওর বাবার শরীরে ভালো মাত্রায় বুপ্রেনফিন ড্রাগ ইঞ্জেকশন পুশ করা হয়েছে। সাথে যে চোরাই আঘাতের চিহ্নগুলো রয়েছে দেহে, পরবর্তীতে সেই সব স্থানে টিউমার এবং তা থেকে ক্যান্সারের সৃষ্টি অবধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছেন কেমন চোরাই মারের শিকার হয়েছেন লোকটা? কিন্তু এসব কারা করেছে, কেন করেছে, এই প্রশ্ন উঠলেই চিকিৎসকবাদী কেস ফাইল করা আমাদের কর্তব্য। সেটা আপনার জন্য ঠেকে রইল। এরকম একটা কেসে আমরা এভাবে চুপ থাকি না, কিন্তু যেখানে স্বয়ং আপনি, তবুও থানায় জানাতে। মুস্তাকিন ব্যস্ত হয়ে উঠল। বুঝতে পেরেছি, ও সবার আর দরকার নেই। অন্তু মানে মেয়েটার কি অবস্থা সেটা বলুন ডক্টর। গভীর ক্ষত, মানসিকতায় কোনো ঘটনা তাকে আঘাত করেছে, যা তার জন্য একযোগে নেওয়া বোধহয় কঠিন হয়ে পড়েছে। আমরা বোকা নই অফিসার। ওর কন্ডিশন যেটুকুই দেখেছি এবং গেট আপ যা ছিল এখানে আসার পর, আই থিঙ্ক ওকে রেপ করার চেষ্টা করা হয়েছে। পরনে বোরখা ছিল, তাও অক্ষত নয়। আবার ওর বাবার এই হাল। আপনারা কি কিছু লুকোতে চাচ্ছেন? একটা মেয়ের জন্য ব্যাপারটা মরণসম। প্রেশার ইমপ্রেক্টেড তার মানসিকতার ওপর। আপনারা ব্যাপারটাকে ফ্যান্টাস্টি হিসেবে নিচ্ছেন যেন। কোনো রকম পদক্ষেপ নেই। আমি বুঝতে পারছি না বিষয়টা। এই নিয়ে কোনো ঝামেলা হবে না তো? ব্যাপারটা ব্যাপক গোলমেলে। মানে মুস্তাকিন থামালো। রিল্যাক্স ডাক্তার সাহেব, আসলে আমি নিজেও পুরোটা জানি না। হয়েছে অনেক কিছু, তা আমিও জানি। তবে অন্তর এক্সট্রা কর্ট অবস্থাটা জানতে চাচ্ছি। আমিও জানি না কি হয়েছে, ওর কি অবস্থা। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে, প্যানিক অ্যাটাক হচ্ছে বারবার, মেন্টালি প্রেসার ফিল করছে অতিরিক্ত, যেই কারণে বিভিন্ন ধরনের হ্যালুসিনেশন ক্রিয়েট হচ্ছে ওর সামনে। এলুশন আসছে মস্তিষ্কে। সি নিডস মেন্টালি সাপোর্ট অ্যান্ড লটস অফ রেস্ট। নির্বাচনের সকালেই ঘুম ভাঙল 10টায়। এখনও অবধি বাইরে সব ঠিকঠাক। দলের কাউকে কোনো কেন্দ্র এজেন্ট হিসেবে রাখেনি হামজা। কারচুপির বদনাম ছাড়া বিপুল ভোটে জিততে চায় সে। শুরুতে ক্যারিয়ারটা সর্বোচ্চ দাগমুক্ত রাখতে হবে। সামনের ধাপগুলো মানুষের আস্থা নিয়ে এগোতে হবে। ঝন্টু সাহেব নির্বাচনে নেই। মাঝারের শরীর এখন পুরোপুরি ভালো না, তবে টুকটাক চলাচল করতে পারছে। সব কিছুর বদলা হিসেবে আজ ভোট কেন্দ্রগুলোতে খুব খারাপ কিছু ঘটার চান্স রয়েই যায়। আবার সারা দিন না হোক, ভোট গণনা অথবা ঘোষণার পরেও ঝামেলা হতে পারে। তুলি এসে বসলো হামজার পাশে। ভাই, কোয়েলের দুধ ফুরিয়ে গেছে, একটু কাউকে পাঠা দুধ এনে দিতে। হামজার সাথে তুলির সম্পর্ক ভালো না। আগে ছিল, এখন নেই। এখন দুজন দুজনের সাথে কথা বলতেও আটকে যায়। সীমান্ত মণ্ডলের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরিণামে দুই ভাই বোনের এই দূরত্ব। সীমান্তর এত মারধর সহ্য করেও তুলি ও বাড়িতেই রয়ে গিয়েছিল। হামজা আনতে চায়নি। আসলে ও বলে না চলে যেতে। হামজা তুলির কাছে বাচ্চাদের মতো অনুরোধ করেছিল সীমান্তকে ভুলে যেতে। এরপরেও তুলির এই পদক্ষেপ হামজাকে বহু দূরেই টেনে এনেছে। জয় উঠে এসে ঝাড়ি মারল একটা। কাঁদছে কেন মেয়ে? দুধ ফুরিয়ে যাবার পর বলার কারণ কি? সেই সময়টুকু কি দুধের পাতিল গুলিয়ে খাওয়ানোর পরিকল্পনা থাকে? এইসব বেটিরা বাচ্চা মানুষ করছে। তুলি কিছুই বলল না। সে ব্যতিক্রম কিছু আশা করে না জয়ের কাছে। সাদা ধবধবে লুঙ্গি পরনে, যেটা দেখলে হামজা প্রায়ই বলে, তুই কি লালন ফকিরের ভক্ত? ওরা এমন কাফনের কাপড়ের মতো লুঙ্গি পরে। হামজা তখনও বসেছিল সোফাতে। চিন্তিত মুখ, উদ্বেগে ভ্রু কুঁচকে আছে। সোফাতে মাথা ঠেকিয়ে চোখ বুজে কপালে আঙুল নাড়ছিল। জয় কথা বলল না। হামজা সেদিনের পর আজ প্রায় 2 দিন কথা বলে না জয়ের সাথে। এরকম বেহুদা কাজ যে জয় এই প্রথম করেছে এমন নয়। বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করার হাত দক্ষতার, তাও আবার অহেতুক সব কারণে সব উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। রুমে গিয়ে লুঙ্গির ওপর খয়েরি রঙা একটা শর্ট পরিয়ে বেরিয়ে গেল বাইরে। গোয়ালার ফার্ম বাড়ি থেকে কিছু দূর হেঁটে আজও নিচতলার ওয়ার্কশপে কাজ চলছে।
রাস্তায় লোকজনের চলাচল দেখলো, কেউ ভোট দিয়ে আসছে, কেউ যাচ্ছে। একটা অন্যরকম আমেজ দেখা গেল রাস্তায়। পোস্টারগুলো এখনও সেটে রাখা অথবা ঝুলছে ওপরের তারে। যাওয়ার সময় সাথে রাহাত ছিল। জয় হাঁটার সময় হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে হাঁটে। লম্বা ছিপছিপে জোয়ান শরীরে লুঙ্গিতে অন্যরকম আভিজাত্য ফুটে ওঠে তার শরীরে। পায়ে চামড়ার স্যান্ডেল বেল্ট খোলা, হাতে একটা রূপোর বালা। আশেপাশের লোকেরা যারা হামজাকে ভোট দিয়ে ফিরছিল হাত উঁচু করে বৃদ্ধা আঙুলের টিকা দেখিয়ে ঘাড় নেড়ে হাসলো। রাস্তার উঠতি বয়সী ছেলেরা সালাম ঠুকলো, দৌড়ে এলো কেউ কেউ হ্যান্ডশেক করার জন্য। ডেইরি ফার্মের পেছনে মাঝহারদের আস্তানা, সেখানে ঢুকতেই নাক কুচকে ফেললো রাহাত। ভাই কেন ঢুকছেন? বাইরে খাড়াইয়া দুধওয়ালা ব্যাটারে ডাইকা আনি, গন্ধ লাগতেছে। জয় গুনগুন করে গান গাইছিল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মা, তাই তোমায় ভালোবাসি। গোয়ালের মাছ দিয়ে গান গাইতে গাইতে দিব্যি হেঁটে এগিয়ে গেল ভেতরের দিকে। রাহাত বুঝলো না জয় ভেতরে কেন যাচ্ছে। গোয়ালাকে 5 লিটার দুধ ভরে রাখতে বলে লুঙ্গিতে কাছা মারতে মারতে এগিয়ে গেল ডেইরি ফার্মের চারপাশে দেওয়া উঁচু দেয়ালের দিকে। তখনও গান গাইছে। থেমে গেল, আবারও গান ধরল। লুঙ্গির কাছা পেছনে গুজে এক লাফে চড়ে গেল প্রাচীরের ওপর। অল্প একটু মাথা বের করে দেখল ওপাশের মাঠে এক গোল মিটিং বসেছে। জয়ের ভাবনা ভুল হবার নয়, সেখানে মাজার শুধু চেয়ারে স্ক্র্যাচে ভর করেই বসে আছে। পলাশকে ওখানে দেখে হাসি পেল জয়ের। এই দুনিয়ায় জাদু বলতে যদি কিছু থেকে থাকে তো সেটা মানুষের রূপ পরিবর্তনের ব্যাপারটা। ম্যাজিকের মতো এক লহমায় নিজের পুরো ধারা বদলে আসল রূপেই চলে আসতে মানব জাতির সময় নেয় না। এতদিন পলাশ স্বীকার করতো না যে তার মাঝহারের সাথে সম্পর্ক ভালো, আবার তলে তলে হামজা ও জয়কে হাতে হাতে রেখেছিল নিজের শক্তি কিছু গোপন ব্যাপার ও পার্টনারশিপ বহাল রাখতে। আরও একজন পিঠ এপাশ করে ঘাসের ওপর বসে আছে সেই মিটিংয়ে। তাকে দেখে জয়ের হো হো করে হাসি এলো। জোকালতি মুখোশ, নেহায়তি মুখোশ, অথচ মানুষই মুখোশ পরে ভালো মানুষদের ধোঁকা দিয়ে তাদের সাথে মিশে থাকে। এটা বোধহয় খুব সস্তা, তবে শক্ত মুখোশ। জয়ের এই বিষয়ে গর্ব আছে নিজের ওপর। সে অন্তত নিজের নোংরামিগুলো সারাদিন স্বেচ্ছায় স্বীকার করে বেড়ানোর বাহাদুরিটুকু আছে। সে কোনো দিন কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় না। মিথ্যা রূপ প্রকাশ করে মানুষকে ধোঁকা দেয়াকে সস্তা ছোটলোকি কারবার মনে হয় তার। সে খারাপ এটা তার বুক উঁচিয়ে বলার যে প্রবণতাটা আছে, নিজের সেই গুণটাকে সে ভালোবাসে। দুধটা রাহাতের হাতে দিয়ে জয় ভোট কেন্দ্রের দিকে গেল। রাহাতের কাছ থেকে ছোট্ট একটা ড্যাগার নিল প্রয়োজনে প্রতীক্ষার জন্য। পেছন থেকে ডাকলো, কোন ভাই? বড় সাহেবকে গিয়ে বলবি দ্রুত যেন তৈরি হয়ে বেরিয়ে আসে বাইরে। আমাদের অনুপস্থিতিতে নাটক জমাতে পারে প্রতিদ্বন্দ্বীরা, সেইগুলো দেখা লাগবে তো। ইটস এন্টারটেইনমেন্ট। নিঃশব্দ শীতের রাত, 1:30 পেরিয়ে গেছে। ঘড়ির কাঁটার আওয়াজ কানে লাগছে। রাবেয়া বোধহয় তাহাজ্জুদের নামাজে বসেছেন। নিজের বিছানায় শুয়ে আছেন আমজাদ সাহেব। পিঠে থেতলে মারা হয়েছে, শুতে ভীষণ কষ্ট হচ্ছে। অন্তু পায়ের কাছে বসে রইল চুপচাপ, হাঁটুতে থুতনি ঠেকিয়ে। দুনিয়াটাকে পর মনে হয় তার খুব। মাথাটা শূন্য। জীবন এক নিষ্ঠুর খেলোয়াড় বুঝি। অন্তিক যেদিন বিয়ে করে আনলো আমজাদ সাহেব ভৎসনা করেছিলেন তাকে। অন্তিক জবর তারা ছেলে, বিশেষ করে তাকে তুচ্ছ জ্ঞান করলে সে সইতে পারত না ছোট থেকেই। সেদিন ওনার তাচ্ছিল্যটুকু গভীরে লেগেছিল, অথচ সে বাপের সেই সকল কথার পেছনের ভালোবাসার শাসনটুকু এড়িয়ে গিয়েছিল। জিদের বসে এমন বহু সত্য মানুষ করে এড়িয়ে যায়। অন্তিকের মাথায় ভূত চাপলো। সে প্রমাণ করে দেখাবে সে রোজগার জানে, নিজের বউকে নিজে পালন করতে পারে। কিন্তু গয়নাগুলো মার্জিয়া এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। মার্জিয়া অন্তিকের চেয়েও বেশি জেদি। অন্তু নিশ্চিত পুরোটা অন্তিকের না, বরং বেশিরভাগ উৎসাহ মার্জিয়ার। কারণ সেদিনের অপমান মার্জিয়াকে ঘিরেই করা হয়েছিল। সেই গয়না বন্ধক রেখে পলাশের কাছে সুদের চুক্তিতে টাকা নিল অন্তিক। কিন্তু পলাশ কোনো যেন তেন মহাজন নয়, একেবারে নরক থেকে উঠে আসা এক অভিশাপ।
সুদের টাকা দেওয়ার জন্য যে আয়টা দোকানে হওয়ার কথা তা পলাশের ছেলেরা প্রতিদিন টুকটাক করে চাঁদা তুলেই খেয়ে ফেলতো। দোকানে ভাটা পড়তে শুরু করলো। অন্তিকে নিজের ব্যবসা খাড়া করা তো দূর, পুঁজিই ফুরিয়ে যেতে লাগলো। বাড়িতে কানাকড়ি আসার প্রশ্নই ওঠে না, কারণ দোকানের মাল দিন দিন কমে আসলো, পুঁজি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। অথচ তখনই পলাশের পুরো আসল টাকা আর সপ্তাহের হিসেবে নির্দিষ্ট টাকার সুদ জমে জমে পাহাড় হচ্ছিল। অন্তিক লজ্জার মরণে এই কথা বাড়িতে বলার সাহস পায়নি। যতদিনে সে বুঝতে পেরেছিল নিজের ভুল, ততদিনে আব্বুর সামনে এসে দাঁড়ানোর মুখ সে হারিয়ে ফেলেছিল। যেই আব্বুকে টক্কর দিতে এত কিছু, সেই টক্করের খেলায় যখন তার ধ্বংস নেমে এলো, সে আর আব্বুর সামনে এসে দাঁড়াতে পারেনি। দিন দিন মৃত হয়ে উঠেছিল। মার্জিয়া জেদি মেয়ে, তাকে সুখ দেওয়ার ক্ষমতা ছিল না অন্তিকে। সে ঋণে ডুবে প্রায় মৃত। আবার মার্জিয়ার বাপের বাড়ির গয়নাও সে খেয়ে ফেলেছে। সে চাইলেও বউকে শাসন করতে পারেনি, বা সেই মানসিকতাই হয়তো ছিল না। শিক্ষিত ছেলেটা একটা সন্ত্রাস মহাজনের কাছে এভাবে শোষিত হয়ে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছিল খুব খারাপভাবে। মার্জিয়া সব জেনে শুধু গজরাতে পেরেছে। সে এ বাড়ির লোকেদের দায়ী করত সে এই অবস্থার জন্য। অন্তু এবং ওর বাবা মাকে এই জন্য সহ্যই করতে পারেনি কোনো দিন। অন্তুর গাল বেয়ে টসটসে গরম জল গড়িয়ে পড়ল। সেই কান্নায় আওয়াজ অথবা মুখের ভঙ্গি নেই। এত কিছু হয়ে গেছে, অথচ কোনো দিন আন্দাজ করার সুযোগ পায়। ভালোবাসলে মূল্য চোকাতে হয়। আমজাদ সাহেব বাপ হিসেবে সন্তানকে ভালোবাসার দায়ে এই মূল্য চুকালেন। কিন্তু সে কিসের দানে বলি হলো পলাশের হাতে? বোন হিসেবে? এরকম তো কথা ছিল না। তাহলে বড় ভাইকে গোপনে ভালোবাসার দায়? ছোটবেলার সেই সব সুন্দর খুনসুটির দায়? কিসের দায় চুকিয়েছ অন্তু? দূর থেকে বোমাবাজির আওয়াজ আসছে। অন্তু বুঝে আলতো করে ঠোঁট বেঁকিয়ে হাসলো। নিশ্চয়ই জিতে গেছে হামজা। এই মাঝরাতেও তার উল্লাস চাপিত হচ্ছে। একের পর এক বোমা আতশবাজি ফুটছে। বিকট আওয়াজে যেন ছাদের ওপর এসে পড়ছিল সেগুলো। কয়েকটা গুলিও ফুটলো। আমজাদ সাহেব নড়ে চড়ে উঠলেন, তবে কড়া ওষুধের প্রভাবে ঘুম ভাঙল না পুরো। তার খানিক বাদেই সেই মাঝরাতে বাড়ির সামনে দিয়ে বিশাল রবে মিছিল চলে গেল। এই উল্লাস ত্রাসের রাজত্ব শুরু হবার উল্লাস। শেষ রাতের দিকে থামলো উল্লাস। তবু দূর থেকে ধুমধাম গানের আওয়াজ ভেসে আসছিল। পুরো দিনাজপুর মেতে উঠেছিল যেন উৎসবে। ভোজন চলছে, নাচানাচি হচ্ছে, এমন একটা আমেজ ঘরের ভেতর থেকেও টের পাচ্ছিল। কাঁদার পরে মানুষ খুব ক্লান্ত হয়ে পড়ে, তার উপর মানসিক চাপ। রাবেয়া জায়নামাজে শুয়ে পড়লেন। অন্তু বসেছিল ওভাবেই। এটা চলে আসছে এমনভাবে। সে অসুস্থ হলে আমজাদ সাহেবের ঘরে আসতেন না, বসে থাকতেন অন্তুর ঘরে সারা রাত। রাবেয়া পাশে ঘুমিয়ে নিত। আমজাদ সাহেব অসুস্থ হলে অন্তু বসে থাকে এভাবেই। একদম নীরব হয়ে গেছে পরিবেশ, তার উপর ঠান্ডা আবহাওয়া, শীতের রাত। এমন এক ভৌতিক মুহূর্তে দরজায় করাঘাত পড়ল। করাঘাত যেন চাপা হাতে পড়ছে। হাত শব্দ বাঁচাতে চাইছে, সংকোচে জমে গেছে। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ ও ইতস্তত করে খুলতে উঠে গেলেন রাবেয়া। অন্তুর মস্তিষ্ক আতঙ্কগ্রস্ত হয়ে উঠল। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সাহসগুলো একবেলায় দুমড়ে রেখে দিয়েছে পলাশ ও জয় মিলে। প্যানিক কাটেনি। এখনও মনে হচ্ছে এবার তার সাথে আবারও কোনো নাটকীয় ঘটনা ঘটবে। ধীর স্থির পায়ে এক লম্বা পুরুষ ঘরে পা রাখল। তার পায়ে প্রাণ নেই, চোখের দৃষ্টিতে চঞ্চলতা নেই। নিজের থেমে আছে বিছানায় শুয়ে থাকা লম্বাটে অসুস্থ শরীরটার দিকে। নিস্তড়িত পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। অন্তু তাকিয়ে দেখল না, শক্ত হয়ে বসল। এতক্ষণের আতঙ্ক দূর হয়ে এক বুক ঘেন্না তার শিরদাঁড়া বেয়ে নেমে যাচ্ছিল। পুরুষ অবয়ব ধপ করে বসে পড়ল আমজাদ সাহেবের পায়ের কাছে। আস্তে আস্তে হাত এগিয়ে দিল ওনার পায়ের উপর। বহুদিন পর এই ঘরে প্রবেশ তার। আমজাদ সাহেবের এত কাছে আসা। ঝুঁকে বসে রইল বেশ কিছুক্ষণ। টপ করে এক ফোঁটা জল পড়ল আমজাদ সাহেবের পায়ের ওপর বিছানো কম্বলে। অন্তু উঠে বেরিয়ে এলো রুম থেকে। আমজাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন। অন্তিক ওনার অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের ওপর কপাল ঠেকিয়ে বসে রইল। ছেলেদের কান্না টের পাওয়া যায় না। অন্তিক খুব জেদি ছিল। ছোটবেলায় আমজাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না। কোনোভাবেই কেউ খাওয়াতে পারতো না, যতক্ষণ না আমজাদ সাহেব আবারও আদর করে খাওয়াবেন। খাওয়ার আগে ঠিক এভাবেই আব্বুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাঁদত। কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না। অন্তিকের ভেতরে যন্ত্রণা বাড়ছিল এতে। এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল। সকাল হলো, সে পা আর ছাড়েনি।
কতবার কতভাবে ছুঁয়ে দিচ্ছে আব্বুর আঘাতগুলো, পাগলের মতন প্রলাপ বকছিল। মার্জিয়াও এসে বসলো একটু বেলা বাড়লে। যেদি মেয়েটার মুখেও রা নেই, অপরাধীর মতো মুখ করে বসেছিল। বেলা 11টার দিকে মুস্তাকিন এলো, আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো। রাবেয়া চেয়ার এনে দিলেন। বসলো না সে চেয়ারে, যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়ল। চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব। হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো। আখির কেসটা কতদূর এগোলো অফিসার? কেস টানার জন্য দড়ি লাগে, সেটার প্রান্ত হারিয়ে ফেলেছি। থেমে আছে বলা চলে, বন্ধ হয়ে গেছে। আপনি বলেছিলেন ওরা নাকি বাড়ি চলে গেছে। হ্যাঁ, আমি গিয়ে পাইনি। আপনি গিয়েছিলেন না? আমিও পাইনি। তাহলে যে জিজ্ঞেস করছেন। অন্তু কথা বলল না। তার মুখে পর্দা নেই, শুধু মাথায় ওনা দেয়া। অন্তু যতক্ষণ চুপ রইল আর কেউ কথা বলল না। সে নিজেই সময় নিয়ে বলল, এর মাঝে 3 দিন অলরেডি কেটে গেছে, আর চতুর্থ দিন। ওরা এই 2 দিনে কোনো মুভমেন্ট দেখায়নি। ব্যাপারটা জটিল। অন্তিক এখন বাড়িতে, যদিও আমি কিছুই বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে। তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে। ওরা এবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো। আমি তাই চাইছিলাম থানায় একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পলাশের কাছে কিছুদিন সময় চেয়ে নিতে, যাতে কুড়িগ্রামের জমিটা বিক্রির জন্য আর খানিকটা সময় পাই। মুস্তাকিন একটু ভেবে বলল, থানায় এ নিয়ে আলাপ করাটা কতটা ঠিক হবে বলতে পারছি না। পলাশ ব্যাপারটা কেমনভাবে নেবে জানা নেই। আর খবর পেয়েছি রাজন আজকর দিনাজপুর নেই। ওদের বিরুদ্ধে, এমনকি কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ করব না আমি। শুধু অন্তিকের ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ অজগরের সাথে একটা আলোচনার মাধ্যমে আইনতভাবে খানিক সময় আমরা চেয়ে নিতে চাই। মুস্তাকিন মাথা নাড়ল। কিছু সময় চুপ থেকে বলল, আপনি কি ভরসা হারিয়েছেন আমার উপর অন্তু? নির্লিপ্ত শোনালো মুস্তাকিনের স্বর। ভরসার প্রশ্ন উঠছে না অফিসার। তাছাড়া আপনার ডিপার্টমেন্ট আলাদা, আপনি খুন খারাপির প্রশাসনিক দায়িত্বে আছেন। আমাদের ব্যাপারটা তা নয়। আজ মুস্তাকিন অন্তুর জলদ গম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করলো, যার কথার ভার, চোখের শান্ত চাহনি, ঝাঁঝালো তেজস্ক্রিয়তা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল। অথচ এই মেয়েটাও কেমন মরিচা ধরা পাতলা লৌহখণ্ডের ন্যায় ক্ষয় হয়ে গেছিল সেই দিন। মানসিকতায় শক্তির উপর আঘাত ঠিক ইট বালু সিমেন্টের কাঁচা গরমে পানির মতো কাজ করে। যত পানি দেবে তত মজবুত হবে যেন। অন্তুর পরীক্ষা আছে আজ। সে বের হবার সময় অন্তিক ডাকলো। বহুত দিন পর অন্তিক ডাকলো। অন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকালো। অন্তু হেসে ফেলল। ধুর, বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন? তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে? আই সোল্ড আউট রে। পণ্যের মতো কোম্পানি থেকে শহর বাজারের শোরুমগুলোর মালিকদের কাছে স্যাম্পল হিসেবে দেখা হয়ে গেছি। এখন আর প্রোডাক্ট স্টকে নেই, অলরেডি সোল্ড। তুই আরাম কর, আমি চলে আসবো। অন্তিক মাথা নত করলো না, লজ্জাও পেল না। সে তাকিয়ে দেখলো অন্তুর দাপুটে পা ফেলে বেরিয়ে যাওয়া। অন্তুর কাছে সে গুরু ছিল, তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগেই। ততদিনে ছোট্ট অন্তু বড় হয়ে গেছে, সক্রিয় হয়ে উঠেছে। তার তো আরও বহু ভৎসনা প্রাপ্ত। বাপ, মেয়ে, বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই, এরকম ছোটোখাটো কটূক্তিতেই তার সুখ হচ্ছিল। অন্তুর কাছে মাথা আরও নত হয়ে আসছিল। মানুষ চিরকাল মোটেও নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না। নিজের দোষে তা কখনো না কখনো খুব জঘন্যভাবে মরা পাতার মতো ঝরে পড়ে। ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কীট, অবাঞ্ছনীয় জেদের বর্ষভর্তি হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ। পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে অন্তু গেল 3rd ইয়ারের ফর্ম ফিল আপের জন্য। মনোয়ারা রেহমান ওকে দেখে মৃদু হাসলেন। ভালো আছো? মলিন হাসিটা লুকিয়ে এসে বলল, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো? মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন। এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করে যেন থমকালেন ভদ্রমহিলা। অন্তুর মুখ খোলা, পর্দা নেই তাতে, তবে সংগোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা। মনোয়ারা কিছু বুঝলেন বোধ হয়। কিছু বলবে অন্তু? তোমার সাথে এমন ইতস্তত বোধ মানায় না। আমি তোমাকে স্পষ্ট ভাষী হিসেবে দেখতে চাইবো। আশ্বস্ত হয়ে বলল অন্তু।
ম্যাম, আমাদের কমন রুমে যে সালমা খালা কাজ করতেন ওনার সম্বন্ধে কি কি জানা আছে আপনার? সন্দিহান স্বর মনোয়ারার। কেন জিজ্ঞেস করছো? অন্তু খানিকক্ষণ চুপ করে রইল, কিছু ভাবলো, একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা। এরপর আচমকা সহজ গলায় বলল, জানি না, আসলে ওনার মেয়ের ওভাবে মৃত্যু। ওনার মেয়ে? আখি ওনার মেয়ে ছিল? অন্তু অপ্রস্তুত হলো। জি ম্যাম, ওনার মেয়ে আখি। ও আচ্ছা, তো তুমি কেন জিজ্ঞেস করছো সেসব ব্যাপারে? অন্তু কথা খুঁজে পেল না আর, প্রসঙ্গ এড়াতে বলল, আমাদের নতুন সাজেশন দেওয়ার কথা ছিল না ম্যাম? বেরিয়ে আসার সময় ফের একবারও ডাকলেন মনোয়ারা। শোনো মেয়ে, এতক্ষণ অনাধিকার চর্চা হবে বলে জিজ্ঞেস করিনি, তবে না করে পারলাম না। তোমায় দেখে ঠিক লাগছে না। আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকি দিতে পারেনি তোমার চতুর চোখ। সুযোগ পেলে পরে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম, পড়ে নেবেন সবটা। আর জোর করবেন না, আমার জন্য দোয়া করবেন। একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জীবন তার সাথে বেশ গভীর নিষ্ঠুর খেলায় মত্ত হয়েছে। জিতবে কে? জীবনের সাথে নাকি জেতা চায় না। হার নিশ্চিত জেনেও সে কি একবার লড়বে? হারার জন্য লড়াটা বোকামি হবে না? আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোটলোকি হবে না? ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে। মেরুদণ্ড বেয়ে এক শঙ্কিত হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলল যেন। জয় 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 আমির। এই পথটা তার বহু হেনস্থার সাক্ষী। আজ দেখা হবে, না হবার চান্স বেশি। গতকাল নির্বাচনে জেতার উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে। অন্তু হাসলো। এরা সুখী কারণ এরা খারাপ। অন্তু অবাক হলো, আশ্চর্য। সে নিজেও তো খারাপ, তবুও তার জীবনে এত ঝঞ্ঝাট কিসের? নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি? নিয়তি নিজেও জানে না অন্তু কতটা স্বার্থপর, হিংস্র আর কুটিল, আবার সময় সাপেক্ষে খুব দুর্বল। এই বিষয়টাকে অবশ্য ঘৃণা করে অন্তু। দুর্বল কেন সে? পুরোপুরি খারাপ হতে হবে তাকে। গোটাটা আপাতমস্তক প্রতিটা শিরার প্রবাহ ধারায় খারাপের তরল ঢোকাতে হবে। পলাশ ভালো আছে, জয় ভালো আছে। এ সমাজে এমন সব জয় পলাশরা এক ডাকে সুখী মানুষ। সেও সুখে থাকবে, শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকবে না কোথাও। নিজেকে এই পর্যায়ে পাগল মনে হলো অন্তর। সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা। ক্লাবটাকে বেলুন, ফুল, বিভিন্ন ধরনের সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে। এক গাদা চেয়ারে জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেকচি, প্লেট, শামিয়ানা ইত্যাদিও দেখতে পেল। উৎসব বেশ জমজমাট পালিত হয়েছে। অন্তর বুকটা আবারও একটু কাঁপলো। ক্লাবের সামনে কেউ নেই। দুপুর গড়ানোর সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বিশ্রাম নিচ্ছে এখন। ঘর বাড়ি ওভাবেই পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। চাঁদনির কথা অন্তর মাঝে মধ্যে মনে পড়ে। মেয়েটাকে একদিনই কেন জানি মনে ধরে গিয়েছিল। আর সালমা খালা, ওনার কান্নাজড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয় অন্তুর। অন্তুর চাঁদনিকে দরকার। ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে। অন্তু এটাও ভেবে বের করেছে এই দুদিনে এসব তাদের পরিবারের সাথে শুধু ঋণের টাকার দায় বোধহয় হয়নি। কিছু একটা তো ঘটেছে, চলছে পিঠ পিছে, যা আন্দাজের বাইরে। কি হতো যদি না জয় সেদিন ওকে শেষ মুহূর্তে রক্ষা করত? ভাবতেই বিষে উঠল ভেতরখানা। এক জানুয়ারির সাপেক্ষে আরেক জানুয়ারিকে সুক্রিয়া যাপন করছে যেন পাগল মনটা। তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে, অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে। টিনের বেড়া কেটে বানানো দরজাটা চাপানো ছিল। তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যার শব্দ করে উঠল। অন্তু সাবধান হলো। কোনো মতে ভেতরে মুখ দিতেই একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের গভীরে প্রবেশ করলো। বমি এসে গেল অন্তুর। ওড়না তুলে নাকে চেপে ধরল। এ কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎস কি? কিছু মরে পড়ে আছে নাকি? ঘরগুলো ফাঁকা, জিনিসপত্র কিছুই নেই। যত এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে নাকে আসছিল। মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোট পাহাড় বানিয়েছে। চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানেও উঁকি দিল একবার। ফাঁকা সেই সব, অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে, যেটা অন্তু এর আগের বার এসেও দেখেছিল। ওভাবেই পড়ে আছে, শুধু ছাদ হয়েছে, নিচে মাটি, জানালা দরজা কিছুই নেই।
কৌতূহল দমাতে না পেরে সেখানে উঠে গেল অন্তু। ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা, যেটা আগে ছিল বলে মনে পড়ল না। বালু বিছানো মেঝেতে, দুটো পাশাপাশি ঘর। এক ঘরে উকি দিয়ে ফাঁকা পেল। ওপর ঘরে যেতেই একদম পেট গুলিয়ে এলো অন্তুর। শক্ত করে ওড়না চাপলো নাকে, অবাক হয়ে দেখলো ঘরটা। একটা মাদুর, 2-3টা চটের বস্তা, চাটাই, পিঁড়ি ইত্যাদি বিছানো। তার উপর ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো কাচের বোতল, ক্যান। বোতলগুলো অ্যালকোহলের মর্কের মতো কাগজ ছড়িয়ে আছে পুরো ঘর জুড়ে। তাতে নিশ্চয়ই নেশাদ্রব্য ছিল। একটা জিনিস যা অনেকগুলো এখানে ওখানে পড়ে আছে, তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্তু এগুলো আসলে কি। একটু পরেই মাথায় এলো, এ তো কলকি, গাঁজার কলকি বা স্টিক তৈরির 3 কোনা আকৃতির মোড়ক। এসবের গন্ধও আসছে, তবে এমন বিশ্রী আর তীব্র যেন নয় যা নাকে আসছিল। এই ঘরের ফাঁকা জানালায় চাটাই বেঁধে দেয়, ঘরের ভেতরে দিকটা অন্ধকার প্রায়। অন্তু আরও কিছুটা এগিয়ে গেল, গা গুলিয়ে এলো। মাংস পচার গন্ধ নাকি খুব বিশ্রী হয়। অন্তুর মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো। সে আরেকটু ঝুঁকলো। বেকারিগুলোতে যে পাতার উপরে করে বিস্কিট রুটি সেঁকতে দেওয়া হয় তন্দুরিতে, সেই পাতা। তার উপর ঘন শুকনো সাদা লালচের মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ লেপটে আছে। সাদা পদার্থগুলো আলাদা হয়ে আছে জায়গায় জায়গায়। অন্তু বুঝতে পারছিল না জিনিসটা কী, আসলে কী লেগে আছে লোহার পাতাগুলোর ওপর। খানিকক্ষণ চেয়ে রইল। কী ধরনের পদার্থ? কোনো ক্রিম অথবা রাসায়নিক দ্রব্য? হুট করে জট খুলল যেন। ঘন অফ হোয়াইট রঙা ক্রিম জাতীয় পদার্থ কী তা বুঝতে পেরে ঘৃণায় গা ঝাঁকুনি দিয়ে উঠল। পায়ের পাতা শিরশির করে উঠল। পুরুষের বীর্য। অন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠল। একটু ধাতস্থ হতে ভাবনা এলো, তাহলে এই পদার্থটির সাথে রক্ত কেন? পরে বুঝতে পারলো ওখানে পড়ে শুকিয়ে আছে রক্তপুঞ্জ এবং বীর্য। মানবদেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা 3টি পদার্থই এখানে পড়ে আছে। অন্তুর শরীরের পশমগুলো তখনও দাঁড়িয়ে আছে, লোমকূপগুলো শিউরে আছে, পেটে মোচড় দিয়ে আসছিল। এখানে কি হয়? মদ জুয়ার আসর বসে তা তো বোঝা গেল না হয়, তবে এগুলো কি, কেন, কি ঘটে এখানে? নাকি সেই বেশি ভাবছে? হতে পারে কারো ক্ষত ড্রেসিং করা হয়েছে এখানে, বদরক্ত ও পুঁজ ফেলা হয়েছে। তাহলে বীজের মতন এমন একটা অবাঞ্ছিত পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে, এই পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু? কী ধরনের নোংরামি হয় এই পরিত্যক্ত ঘরখানায়? সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো, আসরের আজান পড়েছিল। হাত ঠান্ডা হয়ে এসেছে, কেমন ঘোর লেগে গেছিল। সাধারণ স্বাভাবিক জীবনটা কবে থেকে যেন এমন উদ্ভট সব পরিস্থিতির সম্মুখীন হওয়া অভ্যেস করে নিল। এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাব ঘর, কেউ দেখে ফেলবে তাকে। খানিক হেঁটে তবে রাস্তায় উঠতে হয়। বাড়িটার চারপাশে কোনো বসতি নেই। অন্তু ভেবে পাচ্ছিল না এখানে আসলে কী হয়, আর বাড়ির লোকগুলোই বা গেল কোথায়? কেউ জোর করে উঠিয়ে দিয়েছে? কারা উঠিয়ে দিয়েছে? ক্লাবের মালিকরা? পাশের বাড়িতেই ঢুকলো সে, দ্বিধা সংকোচ ঠেলে। কথায় কথায় জিজ্ঞেস করলো, ওই বাড়ির লোকেরা কোথায় গেছে? বাড়ির মহিলা বললেন, হুট করে একদিন আয়েশা ছিল, পরে আবার চলে গেছে হয়তো। কারোর সাথে তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে। অন্তুর চোখ মুখ কুঁচকে উঠল। মানে হুট করে এসেছিল মানে? সালমা খালা এখানকার বাসিন্দা না? ও মা, তা হবে কেন? কয়েক মাস আগে তো আইছিল এখানে। অন্তু বুঝতে পারছিল না কিছুই। সালমা খালাকে কমন রুমের আয়া হিসেবে সে অ্যাডমিশন নেওয়ার পর থেকে দেখছে, অর্থাৎ সেই দেখেছে প্রায় 2 বছর যাবৎ। এসেছে তারও আগে। আর জায়গা বিক্রি ওসব ঝামেলা অন্তুর অসহ্য লাগছিল ভাবতে। সামলালো নিজেকে। আচ্ছা বুঝেছি, ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবেন? আর সোহেল ভাইয়া কি বিদেশে চলে যাবার পরে ওরা গেছে এখান থেকে? মহিলা বিরক্ত হলেন। বললাম তো, ওরা কারোর সাথে মিশতো না। এইদিকে কেদা বিদেশে গেছে কি দেশে আছে তা কেমনে বলবো? খালি ওই বাড়িতে থাকতো ওরা, এই জানেই। আর আখির লাশ, মানে লাশ মাটি হবার পরপরই চলে গেছে ওরা, নাকি তার আগে? অত কিছু জানি না, খালি জানি এখন আর থাকে না ওরা। মহিলা ক্যাটক্যাট করে উঠল।
অন্তুর ইচ্ছে করছিল নিজের মাথার উপর রাস্তার একটা ভাঙা ইট তুলে ধরাম করে বাড়ি মারতে। মাথাটা জং ধরে আসছে। তার মানে কি আখির লাশ আসেইনি বাড়িতে? মোস্তাকিন বলেছিল এসেছে, তাহলে নিশ্চয়ই এসেছে, হয়তো পরিবারের কাছেও পৌঁছেছে। তবে পরিবারটা এখান থেকে যেখানে উঠে গেছে সেখানে, তাহলে নিশ্চয়ই পুলিশ ফোর্স জানে চাঁদনির ঠিকানা। অন্তুর মাথায় আরেকটা প্যাঁচ খুলে গেল। নিশ্চয়ই জমি জমার ক্যাচাল মিটমাট হয়ে গেছে। আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না, জমি ফেরত পেলেও তারা অন্যত্র চলে যাবে এই এলাকা ছেড়ে। আর এমন অবস্থায় যে কেউই তাই করতো। এত বড় দাম চোকানোর পর কে এই জাহান নামে পড়ে থাকে? অন্তুর খেয়ালে এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না, কিন্তু কবে থেকে তা ঠিক মনে আসছিল না। অর্থাৎ সে ভেতরে যেসব দেখলো সব এই জায়গার নতুন মালিকের কারসাজি। তার কি জানানো উচিত এ ব্যাপারে পুলিশকে? নিশ্চয়ই জানাবে। অন্তুর হুট করে একটা বিষয় মাথায় এলো। সে যে অসহ্য গন্ধটা পাচ্ছিল সেটা কি ওই রক্তপুঁজ থেকে আসছিল? রক্তপুঁজ অথবা বীর্য কোনটা থেকে অমন নারী ভরে উপরে আসা দুর্গন্ধ আসে না। আর এইরকম একটা রহস্যমণ্ডিত বাড়ি এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে। জমিটা এক হিন্দু লোক কিনেছে। এই লোক এখানে কোনো অনৈতিক কাজ করছে না তো? কিন্তু এখন চাঁদনিরা কোথায় আছে? সোহেল কি আবারও বৌমাকে ফেলে বিদেশে চলে গেছে? আর আখির ছোট ভাই সোহান ক্যান্সারে মরেছিল, সেটাও এক রহস্য। চাঁদনিকে জিজ্ঞেস করেও সেদিন উত্তর পায়নি। খুব সংযমিতভাবে এড়িয়ে গেছিল চাঁদনি বিষয়টা। সে দারুণ চাপা এবং অদ্ভুত। অন্তর অনেক কিছু জানার ছিল চাঁদনির কাছে, কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই।